হ্যালো, আজকে আমাদের এলিমিনেশনের লাস্ট লেকচারটা আমরা ভিডিও লেকচার হিসেবে প্রেজেন্ট করতে চলেছি। এলিমিনেশনের এর আগে আমরা 7টা স্টাডি মেটেরিয়াল পেয়েছি। এটা 8 নম্বর স্টাডি মেটেরিয়াল, যার উপরে আজকের লেকচারটা ভিডিও লেকচারটা বেস করে আমি তৈরি করেছি। এখানে আমাদের আলোচনার বিষয় হলো সিন এলিমিনেশন, পাইরোলাইটিক এলিমিনেশন। এখনো পর্যন্ত আমরা 3 রকমের এলিমিনেশন রিঅ্যাকশনের মেকানিজম দেখেছি, E1, E2 এবং E1CB, এবং তাদের নিয়ে ডিটেলে আলোচনা করা হয়েছে। এই এলিমিনেশনগুলো একটু আলাদা। পাইরোলাইসিস কথাটার অর্থ হচ্ছে টু ব্রেক উইথ হিট, বিকজ পাইরো কথাটার অর্থ হচ্ছে হিট। অর্থাৎ পাইরোলাইটিক এলিমিনেশন মানে সেখানে জাস্ট হিট দিলেই এলিমিনেশনটা হবে এবং স্ট্রং হিটিং করতে হবে, তবে এলিমিনেশনটা হবে। সিন এলিমিনেশন এর অর্থ হচ্ছে যে এলিমিনেটিং গ্রুপগুলো সিন থাকবে। এটা একটা কিউরিয়াস ঘটনা, কারণ এর আগে আমরা যা দেখেছি সমস্ত অ্যান্টি ওরিয়েন্টেশনে থাকাটাই পছন্দ করছিল, আর অ্যান্টি ওরিয়েন্টেশন পেলে সিন এলিমিনেশন হয় না, সেটা আমরা দেখে এসেছিলাম। পার্টিকুলারলি ইটু রিয়াকশনের ক্ষেত্রে, যেখানে স্টিরিও ইলেকট্রনিক রিকোয়ারমেন্টটা অত্যন্ত স্ট্রিংজেন্ট, একান্তই যদি অ্যান্টি ওরিয়েন্টেশন না নিতে পারে তবেই কিন্তু এরা তখন আমরা দেখছিলাম যে সিন ওরিয়েন্টেশনে এলিমিনেশন হচ্ছে। এবং এই পাইরোলাইটিক সিন এলিমিনেশনটাই রাদার নর্ম। সেখানে সিন এলিমিনেশনটাই হয়, সেখানে অ্যান্টি এলিমিনেশনটা রাদার হয় না। আরও কিছু এর ফিচার্স রয়েছে, যেমন বহু রিয়াকশন এক্ষেত্রে গ্যাস ফেজে হয়, কারণ প্রচণ্ড স্ট্রং হিটিং করতে হয়, তার ফলে সেগুলো আর সলিড বা লিকুইড ফেজে থাকে না, তারা গ্যাস ফেজে গিয়ে রিয়াকশন করে। জেনারেলি সলভেন্ট বা অন্যান্য কোনো কাউন্টার আয়ন বা ইত্যাদি এদের এফেক্ট খুব একটা দেখতে পাওয়া যায় না, এবং কোনো রকম এক্সটার্নাল বেস বা কিছু লাগে না, হুইচ মিনস যে এই রিয়াকশনটা বেসিক্যালি ইন্ট্রামলিকিউলার রিয়াকশন, অর্থাৎ মলিকিউলের ভেতরেই কোনো একটা বেসিক সেন্টার আছে যেটা প্রোটন অ্যাবস্ট্রাকশন করছে, এবং একটা কোথাও লিভিং গ্রুপ আছে, তার ফলে একই মলিকিউল থেকে দুটো আলাদা আলাদা গ্রুপ এলিমিনেটেড হয়ে গিয়ে সেখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে। এরকম 3টে রিয়াকশন আমরা করবো। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পাইরোলাইসিস অফ কার্বক্সিলিক এস্টার্স, এবং এই ইন্ট্রামলিকুলার এলিমিনেশন বলে এটাকে ইআই বলা হয়ে থাকে, এবং তার মানে এটা একটা চতুর্থ ক্লাস অফ এলিমিনেশন রিয়াকশন, E1, E2 এবং E1CB পরে। পাইরোলাইসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড এস্টার, এটা হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড এস্টারকে যদি খুব স্ট্রংলি হিট করা হয়, এবং স্ট্রংলি মানে খুবই স্ট্রংলি 300 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে সেখানে এস্টারের যে এস্টার গ্রুপটা অর্থাৎ OCOR এবং তার পাশে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড এলিমিনেশন হতে পারে, এবং এস্টার মলিকিউলটা থেকে আমরা একটা অ্যালকিন পেতে পারি। আমরা যেহেতু অ্যালকোহল থেকে শুরু করছি, অ্যালকোহলকে ফার্স্টে এস্টার বানানো হলো, এস্টারিফিকেশন রিয়াকশন করা হয় সাধারণত অ্যাসিড ক্লোরাইড দিয়ে, এখানে HCl বেরোবে, যেটাকে নিউট্রালাইজ করার জন্য ট্রাইথাইলামিন মিডিয়ামে রাখা হয়েছে। সেই এস্টারকে তারপরে যদি স্ট্রংলি হিট করা হয় তাহলে অ্যালকিন তৈরি হবে। অর্থাৎ এখানে বাইরে থেকে কোনো বেস টেস কিন্তু কিছু দেওয়া হয়নি। ইনফ্যাক্ট এখানে যদি তুমি বেস দিতে তাহলে কিন্তু এই প্রোটনটা খেত না, রাদার এই কার্বনিল কার্বনটা স্ট্রংলি ইলেকট্রোফিলিক, এবং তার উপরে রিয়াকশন করে এস্টার হাইড্রোলিসিস হওয়ার একটা সম্ভাবনা থাকতো। এখানে সেরকম কিছু হচ্ছে না, কারণ এক্সটার্নাল কোনো বেস আমরা এলিমিনেশন স্টেপে ইউজ করিনি। এখানে আমরা একটা বেস ইউজ করছি বটে, কিন্তু সেটা তো এস্টারিফিকেশন স্টেপে, এরপর এস্টারটাকে পিউরিফাই করা হয়েছে এবং সেটাকে হিট করা হয়েছে। তার মানে ওভারঅল ইট ইজ এ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এবং এই রিয়াকশনটার মেকানিজম খতিয়ে দেখা গেছে যে এটা একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায়, যেখানে এই এস্টার গ্রুপের যে কার্বনিল অক্সিজেন সেটা বেস হিসেবে কাজ করে এবং বিটা প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে। বিটা প্রোটনের সাথে বিটা কার্বনের যে বন্ড আছে সেটা ভেঙে গিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়। আলফা কার্বনের সাথে এস্টারের যে লিঙ্কেজ ছিল, অর্থাৎ অ্যালকোহলে যে CO বন্ডটা ছিল, সেটা ভেঙে গিয়ে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড এলিমিনেটেড হয় এবং অলিফিন বেরিয়ে আসে। এবং এই রিয়াকশনের টেম্পারেচার এত বেশি লাগার কারণ হচ্ছে যে রিয়াক্টিভ কনফর্মারটা হচ্ছে ফুললি ইক্লিপসড, একটা ইক্লিপস কনফর্মার, যেখানে সব পাশাপাশি আলফা বিটা কার্বনের গ্রুপগুলো সব ইক্লিপসিং ওরিয়েন্টেশনে আছে। তো অবভিয়াসলি এর পপুলেশন অত্যন্ত কম থাকে, এবং এর থেকে যদি রিয়াকশন হতে হয় তাহলে টেম্পারেচারকে অনেক বেশি করতে হবে, কারণ অ্যাক্টিভেশন এনার্জি খুব হাই, এবং ওই টেম্পারেচারে গেলে তবেই এটা হয়তো সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে এই কনফর্মারটা পপুলেটেড হতে পারে। এটাকে অ্যাকচুয়ালি কনফর্মার বলাও যায় না, কারণ কনফর্মার হচ্ছে যেগুলো নর্মালি যে সমস্ত ওরিয়েন্টেশনে মলিকিউল থাকে, অর্থাৎ কোনো ইক্লিপস ফর্মকে আমরা সাধারণত কনফর্মার বলি না। যে
স্ট্যাগার্ড ফর্মগুলো আছে সেগুলোকেই আমরা কনফার্ম বলি, কিন্তু এখানে রিয়াকশন করতে গেলে কিন্তু ইক্লিপস থেকেই হবে। এবং তুমি বুঝতেই পারছো OCOR এবং হাইড্রোজেন এরা সব সিন ওরিয়েন্টেশনে আছে। এই রিয়াকশনটা যে এইরকম একটা অদ্ভুত পাথওয়ে দিয়ে যায় সেটার প্রমাণ রয়েছে। ফার্স্ট প্রমাণটা হচ্ছে যে এটা একটা ভেরি অর্গানাইজড ট্রানজিশন স্টেট, এবং তার ফলে কনফরমেশনাল ফ্লেক্সিবিলিটি রিয়াক্টেন্টে যা ছিল পুরোটা স্যাক্রিফাইস করতে হবে এবং এই ধরনের একটা ওরিয়েন্টেশনের মলিকিউলটাকে এসে তবে রিয়াকশন করতে হবে, উইচ মিনস যে এর এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন লার্জলি নেগেটিভ হওয়ার কথা, কারণ ট্রানজিশন স্টেট উইল বি হাইলি অর্ডার্ড কম্পেয়ার টু হাইলি ফ্লেক্সিবল রিয়াক্টেন্ট, এবং সেটা দেখা গেছে যে এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন ইজ লার্জলি নেগেটিভ। এটা ইনডিড ইট ইজ এক্সপেকটেশনও তাই ছিল এবং রিয়ালিটিও তাই। এছাড়া কিছু কিছু স্টিরিও কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করেছে, যেমন দুটো ডায়াস্ট্রিও আইসোমার নিয়েছে, একটা এরাইথ্রো আইসোমার, একটা থ্রিও আইসোমার। এই কম্পাউন্ডটা হচ্ছে 1,2-ডাইফিনাইল ইথানল, তার অ্যাসিটেট এস্টার, এবং একটা মিথিলিন গ্রুপটাতে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ডয়টেরিয়াম দেওয়া আছে। অবভিয়াসলি তার ফলে এখানে দুটো কাইরাল সেন্টার তৈরি হয়েছে এবং এই মলিকিউলটা দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে। উপরে আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে এরাইথ্রো আইসোমার, নিচে আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে থ্রিও আইসোমার। এবার এই যে অ্যাসিটেট, এই অ্যাসিটেটের কিন্তু দুটো অপশন আছে। একটা হচ্ছে ও পাশের বিটা কার্বন থেকে প্রোটনটাকে এলিমিনেট করতে পারে, নিজে বেরিয়ে যেতে পারে, অথবা ডিউটেরিয়ামকে নিতে পারে এবং নিজে বেরিয়ে যেতে পারে। যদি সিন এলিমিনেশন আমরা মেনে নিই তাহলে আমরা দু রকমের ট্রানজিশন স্টেট পাবো। একটা ট্রানজিশন স্টেটে দুটো ফিনাইল উল্টো দিকে থাকবে, সেক্ষেত্রে হাইড্রোজেনটা এলিমিনেটেড হবে। আরেকটা ট্রানজিশন স্টেটে দুটো ফিনাইল একই দিকে থাকবে, সেক্ষেত্রে ডয়টেরিয়ামটা এলিমিনেটেড হবে। অবভিয়াসলি এই ট্রানজিশন স্টেটটা লোয়ার এনার্জি, কারণ এখানে দুটো ফিনাইল উল্টো দিকে আছে, আর এই ট্রানজিশন স্টেটে দুটো ফিনাইল একই দিকে আছে, তার ফলে তারা কিন্তু হায়ার এনার্জি ট্রানজিশন স্টেটে। অফেন্ডিং ফিনাইল দুটোকে আমি নীল রং করেছি। তার ফলে এই ট্রানজিশন এই দিকের রিয়াকশনটা ইনফ্যাক্ট হবে না, তলার রিয়াকশনটা হবে না। প্রথম যে রিয়াকশনটা আমরা দেখাচ্ছি এরাইথ্রো আইসোমারের জন্য উপরের রিয়াকশনটাই হবে, এবং আমরা তাহলে স্টিলবিন প্রোডাক্ট পাবো যেখানে ডয়টেরিয়ামটা ফুললি রিটেন করবে। আমরা কিন্তু এরকম কোনো জেড স্টিলবিন পাবো না যেখানে ডয়টেরিয়াম নেই। অর্থাৎ এখানে এরাইথ্রো স্টিরিও আইসোমার থেকে যদি আমি শুরু করি তাহলে আমি স্টিলবিন প্রোডাক্ট পাবো যেখানে ডয়টেরিয়াম রিটেন হয়েছে। থ্রিওর ক্ষেত্রে কি হবে? থ্রিওর ক্ষেত্রে অবভিয়াসলি খেয়াল করে দেখো আমরা এই জায়গাটাতে কনফিগারেশনটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এদের দুটো স্টিরিও সেন্টার আছে। এই দুটো আইসোমারে একটা স্টিরিও সেন্টারের কনফিগারেশন সেম, আরেকটাতে আলাদা। এরাইথ্রো থেকে থ্রিওতে যেতে গেলে একটাতে চেঞ্জ করলেই আমি এরাইথ্রো থেকে থ্রিও পেয়ে যাবো। এবার উল্টো ঘটনাটা ঘটবে, যদি ডয়টেরিয়াম এলিমিনেট করতে চাই তখন দুটো ফিনাইল সিন ওরিয়েন্টেশনে যে ট্রানজিশন স্টেটটা হবে তাতে দুটো ফিনাইল উল্টো দিকে থাকবে, এবং আমরা একটা স্টিলবিন পাবো যেখানে কোনো ডয়টেরিয়াম নেই। আর যদি আমরা থ্রিও আইসোমারের জন্য আরেকটা করেসপন্ডিং সিন ওরিয়েন্টেশনের এলিমিনেশন দেখতে চাই যেখানে হাইড্রোজেন এলিমিনেটেড হতে পারে, সেখানে কিন্তু দুটো ফিনাইল, অফেন্ডিং দুটো ফিনাইল একই দিকে চলে আসবে, এবং সেক্ষেত্রে সেই ট্রানজিশন স্টেটটা এক্সট্রিমলি হাই এনার্জি হবে এবং আমরা জেড স্টিলবিন কিন্তু উইথ ডয়টেরিয়াম পাবো না, আমরা স্টিলবিন পাবো উইদাউট ডয়টেরিয়াম। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট টু অ্যাসার্টেন যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি সিন এলিমিনেশন দিয়েই হচ্ছে, কারণ একমাত্র এই আউটকাম একমাত্র সিন এলিমিনেশন হলে তবেই সম্ভব। যদি অ্যান্টি এলিমিনেশন হয় তাহলে এই আউটকাম কিন্তু সম্ভব নয়, এবং অবভিয়াসলি এই রিয়াকশন দুটো স্টিরিও স্পেসিফিক। আচ্ছা, এরপরে আরো প্রুফ আছে। একটা সাইক্লোপেন্টানল ডেরিভেটিভ নিয়ে কাজ করেছে। এইখানেও আমরা দেখছি দুটো ডায়াস্টিরামার নিয়েছে, এই জায়গার কনফিগারেশনটা আলাদা, যেখানে অ্যালকোহলটা ছিল অর্থাৎ অ্যাসিটেটটা অ্যাকচুয়ালি যেখানে আছে সেইখানে সেই সেন্টারে কনফিগারেশন এক। প্রথম কম্পাউন্ডটা থেকে হিট করে এলিমিনেট করে দুটো অ্যালকিন পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা থেকে হাইড্রোজেন বেরোচ্ছে এবং এই জায়গাটা থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, কিন্তু এইখান থেকে কোনো হাইড্রোজেন বেরোচ্ছে না। আর দ্বিতীয় কম্পাউন্ডটা থেকে তিনটে অ্যালকিন পেয়েছে, যেখানে এখান থেকেও হাইড্রোজেন বেরোচ্ছে, তখন এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এখান থেকেও হাইড্রোজেন বেরোচ্ছে, তখন এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এবং এইখান থেকেও হাইড্রোজেন বেরোচ্ছে, তখন এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। এবং অ্যাকচুয়ালি এই তিনটে কম্পাউন্ডের মধ্যে এটাই সবচেয়ে বেশি স্টেবল হওয়ার কথা, বিকজ এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। সেরকম কোনো মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন আমরা কিন্তু প্রথম কম্পাউন্ডটার জন্য, প্রথম অ্যাসিডেটটার জন্য পেলাম না। কেন পেলাম না? তার কারণ আমরা যদি নাম্বারিং করি, যদি এই কার্বনটাকে 1 দিই, এই কার্বনটাকে 2 দিই, এই দিকের কার্বনটা, বাঁ দিকের কার্বনটাকে 5 এবং মিথাইল গ্রুপটাকে 6 দিই, তাহলে এখানে দেখো প্রথম আইসোমার যেটাতে মিথাইল এবং ওএসি পাশাপাশি সিন হয়ে আছে,
সেখানে 6 নম্বর কার্বনের হাইড্রোজেন এবং 1 নম্বরের অ্যাসিটেট তারা সিন হতে পারে, 5 নম্বর কার্বনের হাইড্রোজেন এবং 1 নম্বরের অ্যাসিটেট তারা সিন হতে পারে, অর্থাৎ এই দুটো প্রোডাক্ট তৈরি হওয়ারই কথা এবং হয়েও থাকে। হাউএভার আমরা যদি 2 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনকে তুলনা করি, তাহলে অ্যাসিটেট 1 নম্বরে আছে কিন্তু কোনো হাইড্রোজেন তার সাথে সিন অবস্থায় নেই। হাইড্রোজেন একটা 2 নম্বরে আছে, কিন্তু সেই হাইড্রোজেনটা অ্যান্টি অবস্থায় আছে, অর্থাৎ এখানে কোনো এলিমিনেশন হচ্ছে না। আর তার যে ডায়াস্ট্রিও আইসোমার, সেখানে C1 এর অ্যাসিটেটের সঙ্গে 6 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন সিন ওরিয়েন্টেশন আসতে পারে, 5 নম্বর কার্বনের একটা হাইড্রোজেন সিন ওরিয়েন্টেশনে আছে, 2 নম্বর কার্বনেরও একটা হাইড্রোজেন সিন ওরিয়েন্টেশনে আছে, এবং তার ফলে এখানে 3টে এলিমিনেশনই পসিবল এবং 3টে প্রোডাক্ট তৈরি। এটা আরেকটা প্রুফ যে এটা অ্যান্টি নয়, সিন এলিমিনেশন। এখন এটার ব্যাপারে যদি রিজিও সিলেক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়, এলিমিনেশনের রিজিও সিলেক্টিভিটি E2 E1 এদের জন্য আমরা দেখেছি, সেট জে ফকম্যান ইত্যাদি দেখেছি, সেখানে দেখা যায় যে সেভারাল ফ্যাক্টর এই অ্যাসিটেট পাইরোলিসিসকে এফেক্ট করে। স্টেবিলিটি অফ অ্যালকিন যেটা প্রডিউসড হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি, কারণ আমরা একটু আগেই দেখে এলাম যে দুটো ফিনাইল একই দিকে থাকলে সেই ট্রানজিশন স্টেটকে অ্যাকসেপ্ট করছে না, দুটো ফিনাইল দুটো দিকে থাকলে তবেই সেই রিয়াকশনটা হচ্ছে। এটা একটা ফ্যাক্টর, ট্রানজিশন স্টেট স্টেবিলিটি। এবং সেকেন্ড আরেকটা ফ্যাক্টর হচ্ছে কতগুলো বিটা হাইড্রোজেন অ্যাভেলেবল, অর্থাৎ একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর অ্যাভেলেবল। স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরও একটা রোল আছে। এই দুটো ফ্যাক্টর যখন অপোজ করে তখন রিজিও সিলেক্টিভিটিটা কিন্তু মডেস্ট। যেমন আমরা যদি এই রিয়াকশনটাকে দেখি, এখানে দুটো অ্যালকিন তৈরি হতে পারে। অবভিয়াসলি এটা হচ্ছে আলফা কার্বন, এখানে একটা ম্যাজেন্টা কালারের হাইড্রোজেন আমি লিখেছি যেটা বেনজাইলিক এবং বিটা হাইড্রোজেন। এখানে যদি ডাবল বন্ড তুমি তৈরি করো, তাহলে সেই ডাবল বন্ড ম্যাজেন্টা কালারের অ্যালকিনটা এটা মোস্ট স্টেবল অ্যালকিন হবে, ট্রানজিশন স্টেটটাও মোস্ট স্টেবল হবে এটা তৈরি করার জন্য, কারণ এটা ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশনে আসবে। পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ড সেটা ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশনে আসবে। আর যদি রেড কালারের হাইড্রোজেন দেখো, তাহলে তুমি রেড কালারের অ্যালকিনটা পাবে। সেই রেড কালারের হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 6টা, এখানে এই বিটা প্রাইমের উপরে 3টে, এই বিটা প্রাইমের উপর 3টে, টোটাল 6টা আছে। অর্থাৎ অ্যাসিটেট এখান থেকে 6বার এলিমিনেট করতে পারে। অন দি আদার হ্যান্ড এখানে দুটো আছে, এখানে 2বার এলিমিনেট করতে পারে। স্ট্যাটিস্টিক্যালি রেড হাইড্রোজেন এলিমিনেশন ইজ মোর ফেভারেবল, রেড অ্যালকিন ফর্মেশন ইজ মোর ফেভারেবল। হাউএভার ট্রানজিশন স্টেটের দিক থেকে দেখতে গেলে ম্যাজেন্টা হাইড্রোজেন এলিমিনেশন ইজ মোর ফেভারেবল, ম্যাজেন্টা অ্যালকিন ফর্মেশন ইজ মোর ফেভারেবল। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এখানে যেহেতু দুটো ফ্যাক্টর একে অপরকে অপোজ করছে, এরা সর্ট অফ ইজ 1:1 রেশিওতে দিচ্ছে, একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর অপোজ করছে। এখানে আমি ওএসি সিম্বলটা ইউজ করেছি। ওএসি হচ্ছে অ্যাসিটেট, ও এসি মানে হচ্ছে এই গ্রুপটা অ্যাসিটাইল এমইসিও, এসি ইজ এমইসিও, ঠিক আছে। যদি সিস্টেমটা এরকম হয় যে দুটো অ্যালকিনের মধ্যে খুব অনেকটা তফাৎ নেই, যেমন এখানে আছে রেড অ্যালকিন আর ম্যাজেন্টা অ্যালকিনের মধ্যে একটা বেনজিন রিংয়ের সাথে ডাবল বন্ড কনজুগেটেড আর একটাতে নন কনজুগেটেড, ফলে দুটো অ্যালকিনের মধ্যে বিরাট স্টেবিলিটির তফাৎ রয়েছে, অনেকটা তফাৎ রয়েছে। ট্রানজিশন স্টেটগুলোর মধ্যেও বেশ অনেকখানি তফাৎ রয়েছে, কনসিডারিং দি ডেভেলপিং কার্বন কার্বন ডাবল বন্ড। একটাতে সে ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশনে আসতে পারে, আরেকটাতে সে ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশনে আসে না। যদি সেই রকম ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর না থাকে, ধরো একটা ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন আর মোনোসাবস্টিটিউটেড অ্যালকিন, এদের মধ্যে অবভিয়াসলি ডাইসাবস্টিটিউটেড ম্যাজেন্টা অ্যালকিনটা মোর স্টেবল, কিন্তু রেড অ্যালকিনটাও খুব যে আনস্টেবল তা নয়, বিরাট আনস্টেবল নয়। এবং তুমি যদি ম্যাজেন্টা অ্যালকিনের কথা বলো, তাহলে সেখানে দুটো সেকেন্ডারি হাইড্রোজেন আছে যেটা এলিমিনেট করতে পারে, করলে ওটা তৈরি হয়। আর রেড অ্যালকিন তৈরি করার জন্য রেড হাইড্রোজেনকে এলিমিনেট করতে হবে, সেটা 3টে আছে। তার মানে এখানে স্ট্যাটিস্টিক্যালি এটা 3:2 রেশিওতে ফেভার পাচ্ছে লাল রেড হাইড্রোজেনটা। তো সেখানে প্রোডাক্ট রেশিওটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ইজ গাইডেড বাই দ্য নাম্বার অফ বিটা হাইড্রোজেন্স প্রেজেন্ট। দেখো এখানে 2:3 রেশিওতে মোটামুটি এটা 40%, এটা 60% মতো তৈরি হচ্ছে। এবং এর জন্য তুমি যেটা এখানে আমি একটা হোমওয়ার্ক তোমাকে দিয়ে রেখেছি, যে তুমি এই কম্পাউন্ডটা, এটা অবভিয়াসলি কাইরাল, তুমি এখানে যে কোনো একটা আর বা এস স্টিরিওআইসোমার নিতে পারো, এনানসিওমার নিতে পারো, এবং নিয়ে তাদের জন্য তুমি তাদের দুটো কনফর্মার রাখতে হবে, যেখানে এই হাইড্রোজেনটাকে একবার খাচ্ছে আর একবার এই হাইড্রোজেনটাকে খাচ্ছে, এবং তাদের স্টেবিলিটির মধ্যে তুমি তুলনা করে দেখতে পারো যে কিরম করে রিয়াকশনটা হচ্ছে। এবং 2-বিউটিন যখন তৈরি হচ্ছে তখন সেখানে ই আইসোমারটা মেইনলি তৈরি হচ্ছে। এটাও তুমি ভেরিফাই করতে পারো যে জেড আইসোমারটা কেন তৈরি হবে না, সেখানে কি প্রবলেম আছে ট্রানজিশন স্টেটে। এটা তোমার বাড়ির কাজের জন্য আমি দিয়ে রেখেছি। এবং এই অ্যাসিটেট ফ্র্যাগমেন্টেশন সর্ট অফ এই ধরনের পাইরোলাইটিক এস্টারের ডিকম্পোজিশন, সেটা এই যে অ্যালকোহলের পার্টে যে অ্যালকিল গ্রুপটা আছে তার নেচারের উপর ডিপেন্ড করে। যদি বিটা কার্বনের সংখ্যা খুব বেশি হয়, তাহলে রেট অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি বেশি পাবে, কারণ অনেকগুলো কনফর্মেশন পাবে যেখানে সে একটা বিটা হাইড্রোজেনকে পেতে পারে। আর যদি
সেরকম বিটা হাইড্রোজেনের সংখ্যা কম হয়, তাহলে রেট অফ দ্য রিয়াকশন কম হয়। যেমন ইথাইল এস্টার যদি তুমি মানে ইথানলের অ্যাসিটিক অ্যাসিডের এস্টার নাও, আইসোপ্রোপাইল অ্যালকোহলের অ্যাসিটেট এস্টার নাও, এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের অ্যাসিটেট এস্টার নাও, তাহলে তাদের রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে যথাক্রমে 1:26:16:1660। তাহলে টারশিয়ারি বিউটাইল অনেক ফাস্ট রিয়াক্ট করে, ইথাইল অনেক কম রিয়াক্ট করে। তার কারণ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর এবং অ্যালকিন স্টেবিলিটি দুটোই কিন্তু এই টারশিয়ারি বিউটাইল অ্যাসিটেটকে ফেভার করবে। কিরকম ভাবে? তুমি যদি টারশিয়ারি বিউটানলের অ্যাসিটেট এস্টার ভাবো, তাহলে এই হাইড্রোজেন তো এরকম এখানে এখানে তিনটে, এর জন্য তিনটে এবং এর জন্য তিনটে, টোটাল 9টা আছে। ওয়ারাস তুমি যদি এটা ইথাইল নিতে, তাহলে এই জায়গাগুলো অবভিয়াসলি হাইড্রোজেন হতো, এবং সেক্ষেত্রে তুমি মাত্র 3টি হাইড্রোজেন পেতে, তাহলে 3-এর জায়গায় তুমি 9টা হাইড্রোজেন পাচ্ছ টারশিয়ারি বিউটাইল। তো বাড়ারই কথা, কারণ নাম্বার অফ পসিবল কনফার্মেশন সেখান থেকে ওই সিন ওরিয়েন্টেশন এইচওএসি এলিমিনেটেড হবে, তার সংখ্যা কিন্তু অনেক বেশি ফর টারশিয়ারি বিউটাইল এস্টার। অ্যাজ ওয়েল অ্যাজ যে ডাবল বন্ডটা ডেভেলপ করছে, সেই ডাবল বন্ডটা থেকে স্টেবিলাইজ করার জন্য এখানে দুটো মিথাইল আছে যদি তুমি টারশিয়ারি বিউটাইল নাও, কিন্তু এই মিথাইলগুলো থাকবে না যদি এটা ইথাইল হয়, তাহলে এগুলো হাইড্রোজেন হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার এখানে এক ইথিলিন তৈরি হবে, এখানে সেটা আইসোবিউটিলিন তৈরি হবে। ফলে ট্রানজিশন ডাবল বন্ডটাও মোর স্টেবল, পার্শিয়ালি ফর্ম ডাবল বন্ডটাও মোর স্টেবল। দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর যেটা এই এই জিনিসটাকে স্টেবিলাইজ করতে হেল্প করে, এবং ট্রানজিশনটাকে স্টেবিলাইজ করলে রেট অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি বাড়বে। তো টারশিয়ারি বিউটাইল অ্যাসিটেট অনেক ফাস্টার রিয়াক্ট করছে। সেকেন্ড যে রিয়াকশনটা আছে সেটা হচ্ছে একটা অন্যরকম জিনিসের পাইরোলাইটিকের সিন এলিমিনেশন, ইআই রিয়াকশন অফ জ্যানথেটস। জ্যানথেটটা কি জিনিস তার আগে বলে দিই, এই রিয়াকশনটাকে বলা হয় সুগেভ রিয়াকশন। লেভ সুগেভ বলে একজন রাশিয়ান কেমিস্টের এই রিয়াকশনটা করা। তিনি কৃষ্ণার, উলফ কৃষ্ণার, মার্কভনিকভ, মোটামুটি এদের কন্টেম্পোরারি। মার্কভনিকভ আর একটু সিনিয়র, সুগেভ মার্কভনিকভের ছাত্রস্থানীয়, কিন্তু কৃষ্ণারের কন্টেম্পোরারি বলা যেতে পারে। তো তার ডেভেলপ করা রিয়াকশন। জ্যানথেটটা কি জিনিস? জ্যানথেটটা হচ্ছে এক রকমের এস্টার যেখানে অ্যালকোহলকে একটা বেস দিয়ে ট্রিট করা হয়, তারপর সেটাকে কার্বন ডাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করা হয়। অ্যালকক্সাইড যেটা তৈরি হলো বেসের রিয়াকশনের মাধ্যমে, সেই অ্যালকক্সাইডটা কার্বন ডাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করে একটা সল্ট তৈরি করে, যেটাকে বলা হয় জ্যানথেট সল্ট। সেখানে সালফারের উপর নেগেটিভ চার্জ থাকে, এবং এই সালফারের উপর নেগেটিভ চার্জটা বুঝতেই পারছো, এইটা এক্সট্রিমলি নিউক্লিওফিলিক। এটা একটা SN2 রিয়াকশন করতে পারে, এরকম একটা আরএক্স কম্পাউন্ডের সাথে যদি রিয়াকশন করানো হয়, তাহলে যে এস্টারটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি জ্যানথেট এস্টার। এটা যদি কার্বক্সিলিক অ্যাসিড এস্টার হতো, তাহলে এই জায়গাটাতে অবভিয়াসলি সালফারের জায়গায় ও থাকতো, এবং এই জায়গাটাতে অবভিয়াসলি আর থাকতো, তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এস্টার পেতাম, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। এটা এটা অন্যরকম জিনিস। এখানে পুরো সিস্টেমটাই হচ্ছে সালফার বেসড, এবং এটাকে আমরা বলে থাকি জ্যানথেট এস্টার। অ্যান্ড সুগেভের অবজারভেশন ছিল যে এটা এই জ্যানথেটগুলোকে যদি আমরা হিট করি, এবং জ্যানথেটে যদি অন্তত একটা বিটা হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এই কার্বনটা হচ্ছে আলফা, এই কার্বনটা হচ্ছে বিটা। বিটা হাইড্রোজেন যদি একটা থাকে, তাহলে তার কিন্তু এলিমিনেশন হতে পারে, পাইরোলাইটিক সিন এলিমিনেশন হয়। টেম্পারেচারটা কিন্তু 300 থেকে 500 লাগে না, অনেক কম লাগে। 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিকম্পোজিশন হয়ে যায়। তার মেকানিজমটা আমি এখানে দেখিয়েছি, অনেকটা অ্যাসিটেটের মতোই, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে এখানে ডাবল কার্বন সি ডাবল বন্ডেড এস, এইটা হলো বেস হিসেবে কাজ করছে। 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট একই রকমভাবে। এখানে আগে অ্যাসিটিক অ্যাসিড বেরোচ্ছিল, একটা অ্যাসিড বেরোচ্ছিল, এখানে যেটা বেরিয়েছে সেটা একটা সালফার কম্পাউন্ড, এবং সেই কম্পাউন্ডটা ইনফ্যাক্ট খুব আনস্টেবল। সেটা অটোমেটিক্যালি এই টেম্পারেচারে ডিকম্পোজ করে একটা কার্বনিল সালফাইড অর্থাৎ COS বলে একটা কম্পাউন্ড এবং একটা থ্রায়ল তৈরি করে। তার মানে এটা আবার যথারীতি একটা অ্যালকোহল থেকে অলিফিন তৈরি করার একটা টেকনিক হতে পারে। কারণ টেম্পারেচারটা অ্যাসিটেটেড পাইরোলিসিসের থেকে কম, এটা বেনিফিশিয়াল। তার কারণ অ্যাসিটেটেড যে টেম্পারেচার লাগে 300 থেকে 500, তাতে বহু কম্পাউন্ড চার করে যায়, নষ্ট হয়ে যায়। ফলে অ্যাসিটেড পাইরোলিসিসের কিন্তু সিনথেটিক ইউটিলিটি খুব একটা নেই। যে কোনো একটা রিয়াকশন যদি তার আউটকামটা অ্যাসিটেড পাইরোলিসিসের মতোই হয়, অ্যালকোহল থেকে অলিফিন তৈরি, কিন্তু টেম্পারেচার অ্যাসিটেড পাইরোলিসিসের থেকে অনেক কম লাগে, তাহলে সেই রিয়াকশনটা আমাদের জন্য বেনিফিশিয়াল প্রুভড হতে পারে। তো সুগার রিয়াকশন একটা সেই জন্য ইম্পর্টেন্ট রিয়াকশন একসময় ছিল। এখন এটার কারণটা কি, যে কেন কেন এই জায়গাটাতে কেন এরকম হলো? হচ্ছে এইটার একটা বড় কারণ হচ্ছে যে তুমি যখন অ্যাসিটেট পাইরোলিসিস করেছিলে, তখন তোমার স্টার্টিং মেটেরিয়ালে যেটা ছিল, স্টার্টিং মেটেরিয়াল ছিল একটা অ্যাসিটেট এস্টার, সেখান থেকে তৈরি হচ্ছিল একটা অলিফিন প্লাস একটা অ্যাসিটিক অ্যাসিড। তার মানে একটা মলিকিউল থেকে দুটো মলিকিউল তৈরি হচ্ছিল।
এখানে দেখো তুমি একটা জেনথেট নিয়েছো, তোমার প্রোডাক্ট হচ্ছে একটা অলিফিন, এবং এই প্রোডাক্টটা যেহেতু আনস্টেবল, এটা ভেঙে কিন্তু কার্বনিক সালফাইড থায়োল তৈরি হচ্ছে, তার মানে টোটাল একটা কম্পাউন্ড থেকে, একটা স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে 3টে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এন্ট্রপিক্যালি এই রিয়াকশনটা অনেক বেশি ফেভারেবল। এই রিয়াকশন যদি এন্ট্রপিক্যালি অনেক বেশি ফেভারেবল হয়, তাহলে টেম্পারেচার কম লাগার কথা, তাই হচ্ছে, টেম্পারেচার কম হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে এই জায়গাতে আমি স্যাক্রিফাইস করছি একটা কার্বন সালফার ডাবল বন্ড, যেটা নাকি অ্যাসিডেটের ক্ষেত্রে একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, এবং এখানে আমি গেইন করছি একটা স্ট্রঙ্গার কার্বন অক্সিজেন ডাবল বন্ড। ওখানে অ্যাসিডেটের ক্ষেত্রে আমি স্যাক্রিফাইসও করছিলাম কার্বন অক্সিজেন ডাবল বন্ড, পাচ্ছিলামও কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কিন্তু এখানে আমি স্যাক্রিফাইস করছি একটা রিলেটিভলি উইকার কার্বন সালফার ডাবল বন্ড এবং পাচ্ছি একটা রিলেটিভলি স্ট্রঙ্গার কার্বন অক্সিজেন ডাবল বন্ড। সো দ্যাট ইজ ওয়াই এনথালপিও কিন্তু এই জায়গাটাতে মোর ফেভারেবল কম্পেয়ার টু অ্যাসিডেট পাইরোলাইসিস, এবং টেম্পারেচার তার ফলে কম লাগছে। এটার যে সিন স্টিরিওকেমিস্ট্রি, তার ওই রকম প্রুফ আছে, ডিফারেন্ট কম্পাউন্ড নিয়ে রিয়াকশন করেছে, যেমন এখানে একটা 3-ফিনাইল 2-বিউটানলের এস মিথাইল জেন্টেট নিয়েছে। এখানে মাথায় রেখো এই এসটা কিন্তু সালফার, হ্যাঁ, সালফারের উপর মিথাইল আছে বলে এস মিথাইল বলা হচ্ছে। এবং এই ধরনের সালফার, নাইট্রোজেন, এইগুলো যখন আমরা সংকেত দিয়ে লিখি, ফর্মুলা দিয়ে লিখি কম্পাউন্ডের মধ্যে, তখন সেটাকে ইটালিক্স করে লেখা নেই। এন অক্সাইড যখন লিখবো তখন এটা ইটালিক্স হয়ে লেখা হবে। তাহলে এই যে সালফারটা, এটা এস আর এস এর এস, ওইটা কিন্তু নয়, এটা যেন গুলিয়ে ফেলো, এটা আর এস নয়, এটা এস ফর সালফার। এবার এটার একটা 3 আইসোমার নিয়েছে, এটা একটা এরাইথ্রো আইসোমার নিয়েছে, নিয়ে সিন স্টিরিওকেমিস্ট্রি অ্যাপ্লাই করে দেখেছে যে যখন আমি 3 আইসোমার নিচ্ছি তখন আমি ই অ্যালকিন পাচ্ছি, যখন আমি এরাইথ্রো আইসোমার নিচ্ছি তখন আমি জেড অ্যালকিন পাচ্ছি। এটা মেকানিজমটাই ডিকটেট করছে, কারণ সিন স্টিরিওকেমিস্ট্রিটাই ডিকটেট করছে যে কোন অ্যালকিনটা তৈরি হবে কোন আইসোমার থেকে। অবভিয়াসলি এখানে কেবলমাত্র এই প্রোডাক্ট যে তৈরি হবে তা নয়, তার কারণ এইটার রেসপেক্টে তুমি এটাকেও একটা বিটা কার্বন ভাবতে পারো, এবং সেইখানেও প্রোডাক্ট তৈরি হবে। আদার রেজিও আইসোমারিক অ্যালকিনগুলোকে আমরা আদৌ কনসিডারেশনের মধ্যে আনছি না, তার কারণ আমরা প্রমাণ করতে চাইছি যে যদি সিন স্টিরিওকেমিস্ট্রি কাজ করে, তাহলে এইটা থেকে এই কম্পাউন্ডটা তৈরি হবে, বিকজ এই হাইড্রোজেনটাকে খেতে হবে সিন পাথওয়ে দিয়ে, এবং এরাইথ্রো থেকে এই কম্পাউন্ডটা তৈরি হতে হবে, কারণ এই হাইড্রোজেনটাকে খেতে হবে এগেন সিন পাথওয়ে দিয়ে। অন্য অ্যালকিন কি তৈরি হচ্ছে বা হচ্ছে না সেটা আমাদের এখানে দেখার কথা নয়, আমরা দেখছি। এবং আরেকটা সাইক্লিক সিস্টেমে আমরা আগের দিন একটা সাইক্লিক সিস্টেমও দেখলাম এইমাত্র অ্যাসিডেটের জন্য। এগুলো ইনফ্যাক্ট খুব সাইক্লিক সিস্টেমের সিন এলিমিনেশন খুব ভালো বোঝা যায়। যেমন তুমি যদি এই কম্পাউন্ডটা নিয়ে রিয়াকশন করো, তাহলে চিন্তা করে দেখো এই আলফা কার্বনের রেসপেক্টে যখন তুমি জ্যানথেট বানাবে, এইদিকে কিন্তু এই CH2PH গ্রুপটা ওর সাথে সিন হয়ে আছে, অর্থাৎ এদিকে কোনো ওর সাথে সিন হাইড্রোজেন নেই, ওখানে কোনো অলিফিন তৈরি হতে পারবে না। অন দি আদার হ্যান্ড এইদিকে যে বিটা কার্বনটা আছে, সেই বিটা কার্বনটাতে সিন হাইড্রোজেন আছে এবং ওইদিকে ডাবল বন্ড তৈরি হতে পারবে, আমরা এই অলিফিনটা পাবো। এটা কিন্তু পাচ্ছি না, এটা অবভিয়াসলি প্রমাণ করে যে এটা একটা সিন এলিমিনেশন। এখন রিজিও সিলেক্টিভিটি রাদার উইক। ট্রানজিশন স্টেবিলিটি এবং স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর, এই দুটো আবার যদি একে অপরকে অপোজ করে, তো সাধারণত করে থাকে, কারণ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন যদি তৈরি হয়, তাহলে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে সেখানে বিটা হাইড্রোজেনের সংখ্যাটা কম ছিল ওই দিকটায়, আর লেস সাবস্টিটিউটেড অ্যালকিন মানে সেদিকে বিটা হাইড্রোজেনের সংখ্যা বেশি ছিল। তো সিম্পল জ্যানথেটের জন্য আমরা সবসময় মিক্সচার অফ প্রোডাক্ট পাই, যেমন আমরা এখানটায় দেখছি এইখানে একটা 1 2 3 4 5 6 একটা 2 হেক্সানলের জ্যানথেট বানিয়ে তার 250 ডিগ্রি সেন্টিগ্রেডে এলিমিনেশন রিয়াকশন করেছে। এই বিটা পজিশনে দুটো হাইড্রোজেন ছিল, বিটা প্রাইম পজিশনে দুটো হাইড্রোজেন ছিল, তো 1:1 রেশিওতে তৈরি হচ্ছে, মানে রাদার 1:1 রেশিওতে তারা বিটা হাইড্রোজেনগুলো ছিল। এবং এখানে তুমি এই দিক থেকেও এলিমিনেশন করতে পারো, এই দিক থেকেও এলিমিনেশন করতে পারো, তার মানে তোমার 2 হেক্সিন এবং 3 হেক্সিন দুরকম প্রোডাক্টই তৈরি হবে। এবং সেখানে আবার 2 হেক্সিনের সাথে তার করেসপন্ডিং জেডি আইসোমার তৈরি হবে, 3 হেক্সিনেরও জেডি আইসোমার তৈরি হবে। প্রথমত 2 হেক্সিন এবং 3 হেক্সিন তাদের টোটাল রেশিও 28+13, এখানেও দেখো অলমোস্ট সেম, অর্থাৎ এদের কিন্তু অলমোস্ট 1:1 রেশিওতে এরা তৈরি হয়েছে। এই দুটো জিনিস 1:1 রেশিওতে তৈরি হয়েছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, যখন একই অ্যালকিনের মধ্যে জেড আইসোমার দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ই আইসোমারটা ডমিনেট করছে, জেড আইসোমারটা কম। এগেন ইউ আর ওয়েলকাম টু ড্র দি ট্রানজিশন স্টেট অ্যান্ড ফাইন্ড আউট ওয়াই, বিকজ দ্য ট্রানজিশন স্টেট, এটার জন্য যে টিএস থাকবে সেখানে দুটো ইথাইল গ্রুপের মধ্যে ইক্লিপসিং ইন্টারাকশন থাকবে। এখানে একটা ইথাইলের সাথে একটা হাইড্রোজেনের একদিকে, আরেকদিকে হাইড্রোজেনের সাথে আরেকটা ইথাইলের ইক্লিপসিং ইন্টারাকশন থাকবে, তো অবভিয়াসলি এটা বেটার হবে।
এটা তুমি করে দেখতে পারো। এবং এখানে এটা কাইরাল সেন্টার ডাজন্ট রিয়েলি ম্যাটার, তুমি আর থেকে শুরু করলে যা হবে, এস থেকে শুরু করলে তাই। আবার আমরা এই জায়গাটাতে আরেকটা কম্পাউন্ড নিয়েছি, এখানে একটা এরাইথ্রাইসোমার নেওয়া হয়েছে। এখানে এই বিটা প্রাইম পজিশনে অবভিয়াসলি 3টে হাইড্রোজেন আছে, বিটা পজিশনে একটা হাইড্রোজেন আছে, কিন্তু বিটা পজিশন থেকে যদি হাইড্রোজেন খাও তাহলে ডেভেলপিং ডাবল বন্ডটা ফিনাইলের সঙ্গে কনজুগেশনে আসতে পারে। আর যদি তুমি এই দিকটা নাও তাহলে 3টে হাইড্রোজেন আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি মোর ফেভারেবল হলেও ডাবল বন্ড ফিনাইল রিংয়ের সঙ্গে কনজুগেশন আসবে না। এখানে ফিনাইলের সঙ্গে কনজুগেশনটা হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট, মেজর প্রোডাক্টটা সেখান থেকে আসছে। স্ট্যাটিস্টিক্যালি ফেভার যেটা প্রোডাক্টটা সেটা 32% তৈরি হচ্ছে, এটা 45% তৈরি হচ্ছে। যদিও এখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল রেশিও মানলে এটা 3 এবং এটা 1 রেশিওতে তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, কারণ ফিনাইল নিজের রোলটা প্লে করছে। সুগেভ রিয়াকশন একসময় জনপ্রিয় ছিল, কিন্তু এখন তার জনপ্রিয়তা কিছু হ্রাস পেয়েছে বলা চলে। এখন এই ধরনের রিয়াকশন সাধারণত আর করা হয় না। এখন যেটা একটা পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য এর এখনো ইউটিলিটি আছে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার টার্গেট মলিকিউল, এইটা 3,3-ডাইমিথাইল বিউটানিন, এবং এটা তোমাদের কোর্সের রেসপেক্টিভ রিলেটেড, সেই জন্য এটা বলা, যেটাকে আমরা টার্সিয়ারি বিউটাইল ইথিলিন বলতে পারি। এই কম্পাউন্ডটা তৈরি করার জন্য সুগেভ এলিমিনেশনকে ইউজ করা হয়। এই কম্পাউন্ডটা তুমি এই পিনাকোলাইল অ্যালকোহল থেকে পেতে পারো। পিনাকোলাইল অ্যালকোহল, পিনাকোলন বলে একটা কিটোন, যেটার কার্বনিল একদিকে মিথাইল আর একদিকে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে। এটাকে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে ট্রিট করলে পিনাকোলাইল অ্যালকোহল তৈরি হবে। পিনাকোলাইল অ্যালকোহল তৈরি হওয়ার পর তুমি যদি সেটাকে মনে করো যে আচ্ছা ঠিক আছে ডিহাইড্রেট করবো, এদিকে কোনো বিটা হাইড্রোজেন নেই, এদিকে 3খানা বিটা হাইড্রোজেন আছে, তো অ্যালকোহলিক ডিহাইড্রেশন ইউয়ান এলিমিনেশন পদ্ধতি যদি করি, H2SO দিয়ে এলিমিনেট করি, তো এদিকে তো কোনো রেকিওকেমিস্ট্রি প্রবলেম হবে না, আমি টার্সিয়ারি বিউটাইল ইথিলিন পেয়ে যাবো। হবে না সেটা, তার কারণ ইউয়ান রিয়াকশনে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ তুমি কার্বোক্যাটায়ন তৈরিটা করলে ঠিকই, কিন্তু এখানে একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এটাকে 1,2 মিথাইল শিফট হবে, গভর্নমেন্ট মিলিমিন শিফট যেটাকে বলে, এটা আমরা পরে ডিটেলে সেমিস্টার 4-এ পড়বো। এবং সেখান থেকে শিফট একটা মিথাইল শিফট করে গিয়ে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং টার্সিয়ারি কার্বোক্যাটায়নটা অবভিয়াসলি এইদিকে হাইড্রোজেন আছে। আমরা তো জানি যে ইউয়ানে অপনান খুব একটা হয় না, সেফজেপি মেজরটা হয়, এবং তার ফলে আমরা এই অলিফিনটা পাবো, রিঅ্যারেঞ্জ অলিফিনটা পাবো, আমরা কিন্তু এটা পাবো না। তার মানে এই অ্যালকোহলকে যদি অ্যাসিড ক্যাটালাইজ কন্ডিশনে ডিহাইড্রেট করতে যাও, এই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের খপ্পরে পড়ে গিয়ে তোমাকে তোমার ডিজায়ার্ড অ্যালকিনটি দেবে না। তার মানে তোমাকে ইউয়ান অ্যাভয়েড করতে হবে। তাহলে তুমি কি করে করতে পারো? এই সেন্টারে কোনো ধরনের SN2 করাও খুব প্রবলেম, যে তুমি এই জায়গাটাতে কোনো একটা ক্লোরিন বা এই ধরনের কিছু ঢুকিয়ে নেবে, তারপরে একটা E2 এলিমিনেশন করে দেবে, E2তে এইদিকে কোনো বিটা হাইড্রোজেন নেই, এদিকে বিটা হাইড্রোজেন আছে, E2 করতে পারলে খুব সুন্দর হতো, কিন্তু সেটাও করা যাবে না, কারণ এই OH-কে সরিয়ে ক্লোরিন ঢোকানো বা ব্রোমিন ঢোকানো বা আয়োডিন ঢোকানো খুব সমস্যা, কারণ এটা নিওপেন্টাইলিক টাইপ সিস্টেম, এবং নিওপেন্টাইলিক সিস্টেমে তুমি শুনবে বা শুনেছো অলরেডি SN2 রিয়াকশন একদম ভালো হতে চায়। যদি SN1 এর কথা ভাবো তাহলে তো সেই একই প্রবলেম, কারণ SN1 আর E1 তো একই, তাদের তো রেডিডিটারমিনিং স্টেপটা কমন, এবং সেখানে তো কার্বোক্যাটায়ন তৈরি হবেই, কাজে সেখানেও তোমার রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কাজে আমরা তাহলে কি করে করবো? আমরা যেটা করতে পারি সেটা যদি জ্যানথেট বানিয়ে নাও। জ্যানথেট বানিয়ে নিলে তো আর কোনো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার গল্প থাকে না, সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। এবং জ্যানথেট এদিকে দেখবে যেদিকে কোনো বিটা হাইড্রোজেন নেই, একমাত্র এদিকেই বিটা হাইড্রোজেন আছে, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে এই কম্পাউন্ডটা খুব সহজেই তৈরি হতে পারে।